সিনেমার শুরুতে আমাদের পোলিংটন হাই স্কুলের একটি বাস্কেটবল ম্যাচকে দেখানো হয়, যা বেশ হাড্ডাহাড্ডি চলছিল। পোলিংটন হাই স্কুলের ছাত্ররা এই ম্যাচটি হেরে যাচ্ছিল এবং খেলা শেষ হতে মাত্র কিছু সেকেন্ডই সময় বাকি ছিল। এমন অবস্থায় তাদের দলের একজন খেলোয়াড় মেসন রোমান, যার ডাকনাম ছিল হর্স, সে শেষ মুহূর্তে 3 পয়েন্টার মেরে নিজেদের দলকে জিতিয়ে দেয়। জয় তো হয়ে গেল, কিন্তু আমরা লক্ষ্য করি যে পুরো খেলা জুড়ে মেসন সবসময় একটি পোড়া ভুতুড়ে আকৃতিকে দেখতে পাচ্ছিল, যা মেসনের উপরে হামলা করার জন্য তার দিকেই এগিয়ে আসছিল। মেসন এতে এতটাই ভয় পেয়ে গিয়েছিল যে খেলার পর সে কোনো উদযাপন না করেই সোজা লকার রুমে চলে যায় এবং সেখানে আমরা আক্ষরিক অর্থেই মেসনের গায়ের লোম খাড়া হয়ে যেতে দেখি। সে তার লকারের ভেতর থেকে একটি অ্যান্টিক বয়াম বের করে এবং তৎক্ষণাৎ পাশেই পড়ে থাকা একটি জিমের ওয়েটের সাহায্যে বয়ামটি ভেঙে ফেলে। মেসন খুব ভয় পেয়েছিল এবং তখনই আমরা আবার সেই পোড়া ভুতুড়ে আকৃতিকে মেসনের দিকেই এগিয়ে আসতে দেখি। ঠিক তখনই মেসনের টিমমেটরা লকার রুমে চলে আসে আর পরিস্থিতি একদম স্বাভাবিক হয়ে যায়। এরপর মেসন লকার রুমের শাওয়ারে যায়, যে মনে মনে ভাবছিল এখন হয়তো সে সম্পূর্ণ নিরাপদ, কিন্তু এটা তার ভুল ধারণা ছিল। হঠাৎ করে সেখানে সেই পোড়া ভুতুড়ে আকৃতিটা চলে আসে, যে মেসনের উপরে হামলা করে বসে। সে মেসনের মুখের ভেতরে নিজের হাত ঢুকিয়ে তাকে জ্বালিয়ে দেয়, যার ফলে মেসনের পুরো শরীরে আগুন লেগে যায়, যে দাউ দাউ করে সেখানে জ্বলছিল। মেসনের মৃত্যুতে তার টিমমেটরা চরম ধাক্কা পায়, কারণ শাওয়ার নেওয়ার সময় একটা মানুষ কিভাবে পুড়ে যেতে পারে। শুধু এটাই নয়, আমরা লক্ষ্য করি মারা যাওয়ার পর মেসনকে ঠিক সেই পোড়া ভুতুড়ে আকৃতির মতোই দেখতে লাগছিল। এরপর গল্প 6 মাস পরের ঘটনায় চলে আসে, যেখানে আমরা ক্রিস নামের একটি মেয়ের সাথে পরিচয় হই। ক্রিসের আজ পোলিংটন হাই স্কুলের প্রথম দিন ছিল। সে সম্প্রতি শিকাগো থেকে এই শহরে চলে এসেছে এবং সে তার কাজিন রেলের সঙ্গে থাকছিল। আমরা বুঝতে পারি যে ক্রিসের জীবনে কোনো একটা দুর্ঘটনা ঘটেছে, কিন্তু আপাতত দর্শক হিসাবে আমাদের সে বিষয়ে কিছুই জানানো হয় না। এছাড়া ক্রিসের বাবা এই পৃথিবীতে বেঁচে নেই, কিন্তু তার কাছে তার বাবার মিউজিক কালেকশনগুলো আছে, যা সে সব সময় শুনতে থাকে। যাই হোক, পরের দিন সকালে ক্রিস ও রেল হাই স্কুলে যায়, যেখানে ক্রিসের ঠিক সেই লকারটি দেওয়া হয় যেটি আগে মেসন ব্যবহার করত। ইনফ্যাক্ট লকারের উপর মেসনের ডাক নাম হর্সও খোদাই করা ছিল। তখনই মেসনের টিমের কিছু ছেলেরা এসে ক্রিসকে ভয় দেখাতে শুরু করে। তারা বলে সে যেন এই লকারটা ব্যবহার না করে, কারণ এটি তাদের বন্ধু মেসনের ছিল এবং এর সাথে তার স্মৃতি জড়িয়ে আছে। এই র্যাগিংয়ে মেসনের বন্ধু ডিন সবার চেয়ে এগিয়ে ছিল, যেখানে ডিনের গার্লফ্রেন্ড গ্রেস তাকে এসব করতে মানা করে। ডিন এও বলে যে ক্রিস তো সেই মেয়েটা না, যে ড্রাগসে আসক্ত ছিল এবং তার কারণেই তার বাবা মারা গেছে। কথাটা শুনে ক্রিস রেগে যায় এবং সে ডিনের গোপনাঙ্গে সজোরে আঘাত করে। তখন স্কুলের শিক্ষক মিস্টার ক্রেভেন সেখানে চলে আসেন এবং তিনি রেল, ক্রিস, ডিন ও গ্রেসকে স্কুল শেষে ডিটেনশনে থাকার শাস্তি দেন। এই মুহূর্তে অ্যালি নামে একটি মেয়ে মিস্টার ক্রেভেনকে বোঝাতে শুরু করে যে এসবের মধ্যে ক্রিসের কোনো দোষ নেই, কারণ ডিনই তাকে বুলি করছিল। কিন্তু মিস্টার ক্রেভেন অ্যালির কোনো কথাই শোনে না, উল্টে তিনি তাকেও ডিটেনশনে শাস্তি দিয়ে দেন। এবার এই পর্যায়ে আমি আপনাদের কিছু ছোট বিবরণ জানিয়ে দিচ্ছি, যাতে আপনাদের এই 5 জনের সম্পর্কে বুঝতে সুবিধা হয়। প্রথমত, ক্রিস যে লেসবিয়ান ছিল এবং তার অ্যালিকে ভালো লাগতে শুরু করেছে। এমনকি হয়তো অ্যালিও ক্রিসের প্রতি আকৃষ্ট ছিল, আর ডিন ও গ্রেস একে অপরকে ডেট করছে, কিন্তু রেলেরও গ্রেসকে পছন্দ। আসলে রেল তো গ্রেসকে ছোটোবেলা থেকেই পছন্দ করে। যাই হোক, এখান থেকে ভিড় কমে যাবার পর ক্রিস তার লকারে সেই একই অ্যান্টিক বয়াম দেখতে পায়, যেটা আমরা মেসনের কাছেও দেখেছিলাম। ক্রিস এই বয়ামটি খোলে এবং বয়ামের ভেতর থেকে একটি অ্যাজটেক ডেথ হুইসেল বার হয়, যা দেখতে বেশ ভয়ঙ্কর লাগছিল। ক্রিস এই হুইসেল বা বাঁশিটা বাজাতে যাবে, ঠিক তখনই স্কুলের বেল বেজে ওঠে এবং সে বাঁশিটাকে আবারও সেই বয়ামের ভেতরে রেখে দিয়ে ক্লাসে চলে যায়।
এখান থেকে দৃশ্যটি ডিটেনশন ক্লাসে চলে আসে, যেখানে ক্রিস নিজের সাথে সেই হুইসেল আর বয়ামটি নিয়ে এসেছিল, যেটা দেখতে পেয়ে ডিন মিস্টার ক্রেভেনকে বলে, স্কুলে কি নেশা করা জিনিসপত্র নিয়ে আসার নিয়ম আছে? মিস্টার ক্রেভেন বলে একদমই নয়। তখন ডিন ক্রিসের কাছে থাকা সেই হুইসেলের কথা বলে দেয়, কারণ সে সেটাকে নেশা করার জিনিস ভাবছিল। কথাটা জানার পর মিস্টার ক্রেভেন তৎক্ষণাৎ সেটা ক্রিসের থেকে নিয়ে নেয় এবং ভালো করে যাচাই করার পর জানায় এটা আসলে কোনো নেশা করার জিনিস নয়, এটা একটা হুইসেল। আর এটা হয়তো আদিম মায়ান সভ্যতার, কিন্তু তিনি নিজেও ব্যাপারটা নিশ্চিত ছিলেন না। এই হুইসেলের ওপর দুটি শব্দ খোদাই করা ছিল। শব্দগুলি হলো কাবা ও পিক্সন, এবং এর অর্থ করলে দাঁড়ায় সামান দ্য ডেড, অর্থাৎ মৃতকে ডাকা। এটা পরিষ্কার ছিল যে হুইসেলটির ঐতিহাসিক মূল্য অনেক, তাই মিস্টার ক্রেভেন হুইসেল ও বয়ামটি নিজের কাছেই রেখে দেন, এটা বলে যে এটা তো স্কুলের সম্পত্তির মধ্যে পাওয়া গেছে, যার জন্য এটি স্কুলেরই হয়ে গেল। ডিটেনশন শেষ হয়ে যাবার পর মিস্টার ক্রেভেন একা একা অ্যান্টিক কেনাবেচার ওয়েবসাইটে গিয়ে অনুমান করতে থাকে যে এই অ্যাজটেক হুইসেলের দাম কত হতে পারে। সেখানে এই রকম দেখতেই হুইসেলগুলো প্রায় $35,000-এরও বেশি দামে বিক্রি হচ্ছিল, অর্থাৎ এই হুইসেলের দাম অন্ততপক্ষে 30 থেকে 35 লাখ টাকারও বেশি হতে পারে। এটা দেখে মিস্টার ক্রেভেন খুব খুশি হন, কারণ তিনি পরিকল্পনা করেছিলেন যে এটি লুকিয়ে বিক্রি করে অনেক টাকায় কামাবেন। তাই ওয়েবসাইটে হুইসেলটির ডিটেল ফিল করার সময় হুইসেলের কন্ডিশন কী আছে সেটা ইনপুট করার অপশান আসে, কারণ এটার দ্বারাই হুইসেলের পর্যাপ্ত দর ঠিক করা হবে। তাই হুইসেলের কন্ডিশন চেক করার জন্য মিস্টার ক্রেভেন এটি বাজায়, কিন্তু আপাতত আমাদের দর্শকদের হুইসেলটির আওয়াজ শোনানো হয় না। কিন্তু আমরা একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করি, হুইসেল বাজানোর সাথে সাথেই জানালার কাঁচে চির খেয়ে যায়, এবং মিস্টার ক্রেভেনের রিয়াকশান থেকে বোঝা যাচ্ছিল যে আওয়াজটা শুনে তিনি খুবই ভয় পেয়েছেন। কিন্তু সব কিছুর ঊর্ধ্বে হলো হুইসেলটি বাজছে, অর্থাৎ এটি ভালো কন্ডিশনে আছে, যার এটার বিনিময়ে ভালো টাকায় পাওয়া যাবে। অন্যদিকে গ্রেস ডিটেনশনে আসা সবাইকে তার বাড়িতে পুল পার্টির জন্য আমন্ত্রণ জানায়। মূলত মিস্টার ক্রেভেন এদের 6 পৃষ্ঠার একটি প্রবন্ধ লিখতে বলেছিলেন। পরিকল্পনা ছিল যে এরা সবাই মিলে পুল পার্টির পাশাপাশি প্রবন্ধ লেখাও শেষ করে ফেলবে। এখন রেলের মনে পড়ে যে সে তার রিভেঞ্জারের কমিকটা ডিটেনশন ক্লাসেই ফেলে এসেছে। এমন অবস্থায় সে আবার ক্লাসে যায় কমিকটাকে নিয়ে আসতে, কিন্তু সেখানে সে হুইসেল এবং বয়ামটি দেখতে পায়। সেই সঙ্গে সে মিস্টার ক্রেভেনের ল্যাপটপে অ্যান্টিক কেনাবেচার ওয়েবসাইটটাও দেখে ফেলে, যেখানে সেই হুইসেলের দামও লেখা ছিল। তারপর আর কি, রেল হুইসেলের বয়ামটি তো ওখানেই ছেড়ে দেয়, কিন্তু বয়ামের ভেতর থেকে হুইসেলটি চুরি করে নেয়। এদিকে বাইরে ক্রিস রেলের জন্য অপেক্ষা করছিল। তখন ক্রিসের কাছে নোয়া নামে একটি ছেলে আসে, যে নিজেকে কাছের গির্জার যাজক বলে পরিচয় দেয়। নোয়া প্রথমে ঈশ্বরের কথা বলে এবং তারপরে হঠাৎ করেই ক্রিসকে ড্রাগ অফার করতে শুরু করে। ক্রিস তৎক্ষণাৎ মানা করে দেয়, কারণ সে কিছুদিন আগে রিহ্যাব থেকে ফিরেছে। কিন্তু নোয়া প্রথম ডোজটা বিনামূল্যে দেওয়ার কথা বলে। তখনই রেল সেখানে চলে আসে এবং সে নোয়াকে ক্রিসের থেকে দূরে থাকতে বললে নোয়া রেলের ওপরে হামলা করে তাকে ছুরি পর্যন্ত দেখায়, যে বলে ক্রিসের যদি ড্রাগস লাগে তো সে নোয়ার কাছ থেকে কিনতে পারে এবং রেল যেন এর মাঝে না আসে। যাই হোক, নোয়া চলে যাওয়ার পর রেল ক্রিসকে জানায় যে নোয়া এই এলাকার সবচেয়ে জঘন্য মানুষ, কারণ সে নিজেকে ইউথ যাজক হিসেবে দেখায়। তারপর গির্জায় কাজ করে এবং এতে এলাকার লোকজন মনে করে যে নোয়া খুব ভালো মানুষ, তাই তারা নিজেদের ছেলে মেয়েদের গির্জায় পাঠায়। কিন্তু নোয়া সেখানে বাচ্চাদের ড্রাগস বিক্রি করে তাদের নেশাগ্রস্ত বানিয়ে দিয়েছে। শুধু এটাই নয়, কিছুদিন আগে একটা বাচ্চা ওভারডোজের কারণে মারা পর্যন্ত গিয়েছে। কিন্তু তারপরেও এলাকাবাসীদের টনক নড়ছে না। তাছাড়া ঘটনাটি নিয়ে নোয়ার মনে কোনো অনুশোচনা বা অপরাধবোধ নেই। সংক্ষেপে রেল ক্রিসকে নোয়ার থেকে দূরে থাকতে বলে, কারণ ক্রিস আগে নিজেই ড্রাগসে আসক্ত ছিল, যদিও বর্তমানে সে সুস্থ হয়ে গিয়েছে। সেই দিন সন্ধ্যায় মিস্টার ক্রেভেন নিজের ক্লাসে যান এবং দেখেন যে হুইসেলটি তার বয়ামের ভিতর থেকে উধাও হয়ে গিয়েছে। তিনি হুইসেলটিকে সব জায়গায় খোঁজেন, কিন্তু সেটা পান না, কারণ অবশ্যই রেল সেটা তুলে নিয়ে গিয়েছে।
এরপর আমরা মিস্টার ক্রেভেনকে নিজের ক্লাসে লুকিয়ে ধূমপান করতে দেখি, কিন্তু হঠাৎ করে বাইরে থেকে আওয়াজ আসায় তিনি নিজের সিগারেটটা নিভিয়ে দেন এবং আওয়াজের উৎসটা চেক করার জন্য যখন তিনি বাইরে যান, সেখানে দূরে তিনি এক অদ্ভুত ভৌতিক বিকৃত চেহারার মানুষকে দাঁড়িয়ে থাকতে দেখেন, যে ধীরে ধীরে তার দিকেই এগিয়ে আসছিল। বিষয়টা দেখে মিস্টার ক্রেভেন বেশ ভয় পেয়ে যান। তখনই সেখানে স্কুলের ক্লিনার চার্লি আসে, যার আশাতেই সেই ভৌতিক মানুষটি গায়েব হয়ে গিয়েছিল। তখনই চার্লি মিস্টার ক্রেভেনকে বলে যে সে তার সিগারেট খাওয়ার কথাটা কাউকে জানাবে না, আর এটা বলে সে সেখান থেকে চলে যায়। যাই হোক, এরপর মিস্টার ক্রেভেন নিজের ক্লাসে যান, যেখানে হঠাৎ করেই তার সামনে সেই ভৌতিক লোকটি আবারও চলে আসে। এই ভৌতিক লোকটির মাথা মুখে কোনো চুল ছিল না এবং তাকে বেশ অসুস্থই দেখাচ্ছিল। এরপর এই ভয়ঙ্কর আকৃতির মানুষটা হঠাৎ করে মিস্টার ক্রেভেনের বুকে নিজের হাত ঢুকিয়ে দেয় এবং তার ফুসফুসকে আক্রান্ত করতে শুরু করে। দেখতে দেখতে মিস্টার ক্রেভেন যেন বিদ্ধ হয়ে যান, যার ফুসফুস খারাপ হয়ে গিয়েছিল এবং ধীরে ধীরে তার সমস্ত চুল ঝরে যায়, যার ফলে মিস্টার ক্রেভেনকে ঠিক এই ভৌতিক লোকটার মতোই দেখাতে শুরু করে, যার পরক্ষণেই মিস্টার ক্রেভেন সেখানেই শেষ হয়ে যায়। এই দৃশ্যটি দেখে আমরা দর্শক হিসাবে পরিষ্কার বুঝতে পারি যে হুইসেল বাজালে যে শব্দ বেরোয় তা যেই মানুষটি শুনুক না কেন তার মৃত্যু নিশ্চিত। আর এটা কিভাবে ঘটে? সবার আগে মানুষটি একটি ভৌতিক আকৃতিকে দেখতে পায় এবং এই আকৃতিটি বেশিরভাগ ক্ষেত্রেই সেই মানুষেরই ডপলগ্যাঙ্গার হয়, তবে সেটা তার ভবিষ্যতের রূপ, অর্থাৎ ভবিষ্যতে সে কিভাবে মারা যাবে সেই মুহূর্তের দৃশ্য। উদাহরণস্বরূপ মিস্টার ক্রেভেন সিগারেট খেতেন, তাই ভবিষ্যতে তার লাংস ক্যান্সার হতো, যার কারণে তিনি কেমোথেরাপি ইত্যাদি করতেন, তার মাথার চুল উঠে যেত এবং শেষ পর্যন্ত তিনি স্টেজ 4 লাংস ক্যান্সারের কারণে মারা যেতেন। এবার এই হুইসেল ভবিষ্যতে হতে চলা এই মৃত্যুটাকে বর্তমানে নিয়ে চলে আসে, যেখানে মিস্টার ক্রেভেন নিজেরই ভবিষ্যৎ রূপটি দেখলেন এবং তার মারা যাওয়ার সম্পূর্ণ প্রক্রিয়াটি খুব দ্রুত ঘটে গেল। প্রকৃতপক্ষে তাকে যে বয়সে মারা যাওয়ার কথা ছিল তিনি তৎক্ষণাৎ সেই বয়সেই হয়ে সেই রূপেই এসে ঠিক সেইভাবেই মারা গেলেন। অতএব সিনেমার শুরুতে মেসনের মৃত্যুও ঠিক এই কারণেই ঘটে, মানে সেও হুইসেলটি বাজিয়েছিল, যার ফলস্বরূপ মেসন নিজের জীবনের 40-এর দশকে গ্যাস লিকের কারণে পুড়ে মারা যাওয়ার কথা ছিল এবং এই কারণে সে একটি পোড়া মানুষকে দেখতে পাচ্ছিল। মেসনের বয়স তখন ছিল মাত্র 17 বছর, তবুও সে ঠিক সেইভাবেই মারা যায় যেভাবে শেষ হওয়াটা তার নিয়তি ছিল। আশা করছি এখন আপনারা বুঝতে পেরেছেন যে এই হুইসেলটি কিভাবে তার শিকারদের শেষ করে। দৃশ্য পরিবর্তন হয়ে আমাদের পুল পার্টিতে ক্রিস, অ্যালি, রেল, ডিন ও গ্রেসকে দেখানো হয়, যেখানে রেল সবার সামনে সেই হুইসেলটি নিয়ে আসে। ডিন মজা করে গ্রেসকে হুইসেলটি বাজানোর চ্যালেঞ্জ দেয়, তাই গ্রেস সেই অভিশপ্ত হুইসেলটা হাতে নিলে আমরা তার কানের কাছে কাউকে ফিসফিস করে কথা বলতে শুনি, যেন কেউ তাকে জাদু মন্ত্রের দ্বারা বশ করে নিচ্ছিল যাতে গ্রেস হুইসেলটাকে বাজায়। আর ঠিক সেটাই ঘটে, গ্রেস মন্ত্রমুগ্ধ হয়ে সত্যি হুইসেলটি বাজিয়ে দেয়। এই পর্যায়ে আমরা প্রথম হুইসেলটির শব্দ শুনতে পাই, যেটা কারোর আর্তনাদের মতো ছিল, যা এই 5 জনও শুনতে পায়। আর এই শব্দটা মূলত এতটাই জোরালো ছিল যে সবাইকে নিজের কান বন্ধ করতে হয়। ডিন এসব কথার মজা ওড়ায়, কিন্তু আমরা দর্শকরা তো পরিষ্কার বুঝতে পারছিলাম যে এবার এই 5 জনের সঙ্গে কি ঘটতে চলেছে। পুল মিট আপের পর ক্রিস এবং অ্যালি কথা বলে, যেখানে অ্যালি ক্রিসকে আগামীকাল আয়োজিত পলিংটন হারভেস্ট ফেস্টিভ্যালের জন্য আমন্ত্রণ জানায়। ক্রিস সে সময় তো কোনো উত্তর দেয় না, কিন্তু বাড়ি এসে সে বেশ অস্থির হয়ে পড়ে। সে বুঝতে পারছিল না সে এখন কি করবে, মানে সে অ্যালির আমন্ত্রণ গ্রহণ করবে না সেটা প্রত্যাখ্যান করবে। তাই শেষমেশ সে অ্যালিকে ভুল করে একটা মেসেজ করেও দেয়, যার মধ্যে লেখা ছিল যে সে এই মুহূর্তে কোথাও যেতে খুবই ভয় পাচ্ছে, কারণ সে আবারও নিজের জীবনটাকে নষ্ট করতে চায় না। তখনই ক্রিস তার ঘরের বাইরের গাছে একটি ভৌতিক আকৃতিকে দেখতে পায়। ক্রিস কিছু বুঝে ওঠার আগে রেল তার ঘরে চলে আসে, যার কারণে আকৃতিটি সেখান থেকে গায়েব হয়ে গিয়েছিল। রেল বুঝতে পারে যে ক্রিস অ্যালিকে নিয়ে নার্ভাস হয়ে পড়েছে। এমন অবস্থায় সে ক্রিসের ফোন থেকে অ্যালিকে উত্তর দিয়ে দেয় এই বলে যে সে ফেস্টিভ্যালে যাবে। এর বদলে অ্যালিরও ইতিবাচক মেসেজ চলে আসে,
যা প্রমাণ করে যে অ্যালিও ক্রিসের প্রতি আগ্রহী ছিল। এছাড়া আমি আপনাদের জানিয়ে রাখি যে অ্যালি ডাক্তার হতে চায়, যার জন্য সে এখন থেকেই হসপিটালে পার্ট টাইম জব করছে। আমরা এও জানতে পারি যে অ্যালি ডায়াবেটিক, তাই সে সবসময় ইনসুলিনের ইঞ্জেকশনও নিতে থাকে। এখন সেই রাতেই আমরা ডিনকে মদ্যপ অবস্থায় ড্রাইভ করে নিজের বাড়ি ফিরতে দেখি, আর এটা থেকে আমরা বুঝতে পারি যে ডিনের ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ করার অভ্যাস আছে। অন্যদিকে গ্রেস যখন পুলে একা বসে তার প্রবন্ধটা লিখছিল, তখনই সে পুলের আশেপাশে কারোর উপস্থিতি অনুভব করে। প্রথমে সে ভাবে এটা তার ছোট ভাই, যে তাকে ভয় দেখানোর চেষ্টা করছে, কিন্তু পরক্ষণেই তার ছোট ভাই তাকে বাড়ির ভিতরে ডাকতে আসলে গ্রেস বুঝে যায় কিছু তো আছে যেটা তার উপরে নজর রাখছে। পরের দিন যখন ক্রিস এবং রেল স্কুলে আসে, তখন তারা জানতে পারে যে তাদের শিক্ষক মিস্টার ক্রেভেন আর এই পৃথিবীতে নেই। তার স্টেজ 4 লাংস ক্যান্সার ছিল, যা খুব অদ্ভুত ব্যাপার, কারণ এর আগে তার ক্যান্সার ধরাও পড়েনি এবং হঠাৎ করে স্টেজ 4 হওয়াটা খুবই আশ্চর্যের বিষয়। আসলে যার স্টেজ 4 হয় সে এভাবে হাঁটাচলা করতে পারে না, যেভাবে মিস্টার ক্রেভেন একদিন আগেও হাঁটাচলা করছিল। আপাতত অ্যালি অ্যাসেম্বলি হলে তার ভবিষ্যতের মৃত্যুর রূপ দেখতে পায়, যার মানে হলো অ্যালিরও শেষ সময় ঘনিয়ে এসেছে। এরপর অ্যালি এবং ক্রিস সিদ্ধান্ত নেয় যে তারা দুজনে মেসনের বাড়িতে গিয়ে তার এই হুইসেলটা তার পরিবারকে ফিরিয়ে দিয়ে আসবে। দুজনে গাড়ি করে মেসনের বাড়ির দিকে যেতে থাকে এবং অ্যালি লক্ষ্য করে যে ক্রিসের হাতে একটা ট্যাটু আছে, যা দেখে সে বেশ ইমপ্রেস হয়ে যায়। এই ট্যাটুটি মূলত বাবা মেয়ের বন্ধনকে প্রকাশ করছিল। অ্যালি বলে সেও এমন একটা ট্যাটু বানাতে চায়, কিন্তু সে বুঝে উঠতে পারছে না সে কি বানাবে। কথাটা শুনে ক্রিস বলে, প্রথমে নিজের সবথেকে পছন্দের কিছু একটা বেছে নাও, তারপর সেটাকে চিরজীবনের জন্য শরীরে ট্যাটু করে নাও। যাই হোক, এরপর তারা দুজন মেসনের বাড়িতে পৌঁছায়, যা বেশ বড়সড় ছিল। তবুও বাড়ির প্রধান দরজাটি খোলা আর বাড়ির বাইরে বিক্রি করার সাইনবোর্ড রাখা আছে, যেখানে বাড়িটা দেখে এমন মনে হচ্ছিল যেন বাড়ির ভিতরে কেউই থাকে না। তখনই সেখানে মেসনের দিদিমা ইভি আসেন এবং তিনি অদ্ভুত হেঁয়ালিপূর্ণ কথা বলতে শুরু করেন। আমরা বুঝতে পারি যে ইভি গুপ্তবিদ্যা বা জাদু টোনায় খুবই আগ্রহী। প্রকৃতপক্ষে তার বাড়িতে এমনই সব অদ্ভুত জিনিসের বিশাল কালেকশন ছিল। তিনি গোটা দুনিয়া ঘুরে ঘুরে এই কালেকশনটি বানিয়েছিলেন। তাদের কথার মাঝেই ক্রিস বলে, আপনার একটি অ্যাডজেক্ট হুইসেল আমাদের কাছে আছে, যা আমি মেসনের লকারে পেয়েছিলাম। কথাটা শুনে ইভি বলেন যে তুমি এই হুইসেলটাকে খুঁজে পাওনি, বরং এই হুইসেলটি তোমাকে খুঁজে নিয়েছে। ইভি জানায় যে এই হুইসেলটি তার মেয়ে এবং নাতিকে খুঁজে নিয়েছিল, যার কারণে তারা দুজনে তার শিকার হয়েছে। এই হুইসেলটিকে ইনচোকা বলা হয়, যা ইভি আজ থেকে প্রায় 30-35 বছর আগে গুয়াতেমার ব্ল্যাক মার্কেট থেকে এনেছিল। এই হুইসেলটি ইভির পিছনেও পড়েছিল, কিন্তু কোনোভাবে ইভি সেটার থেকে বেঁচে যায়, আর সেটা কিভাবে আপাতত সেটা আমাদের বলা হয় না। ইভি আরও বলে, এটি লুট হওয়া মানুষদের একটি চুরি করা গুপ্তধন এবং এর উপরে খোদাই করা লেখাটি সামান দ্য ডেড বা মৃতকে ডাকা বোঝায় না, বরং এটি বোঝায় সামান ইওর ডেড, মানে নিজের মৃত্যুকে ডাকা। অর্থাৎ মানুষ এটিকে বাজিয়ে নিজের মৃত্যুকে ডেকে আনে। ইবি বোঝান যে প্রত্যেকটি মানুষের জন্মের সময় তার মৃত্যুর দিন নির্ধারিত হয়ে যায়। সেই মৃত্যু 90 বছরে হোক বা 30 বছর বয়সে, সঠিক সময় এলে মৃত্যু ঠিক তাকে খুঁজে নেবে। কিন্তু এই হুইসেল বাজালে বা তার শব্দ শুনলে মৃত্যু দ্রুত ঘনিয়ে আসে, ঠিক সেইভাবেই যেভাবে ভাগ্যে লেখা ছিল। মানে এই অভিশপ্ত হুইসেলটা মৃত্যুকে তোমার কাছে পৌঁছানোর পথ দেখিয়ে দেয়। কথাটা শুনে ক্রিস জিজ্ঞাসা করে সেটা কেমন দেখতে হয়। ইভি জানায়, ঠিক তোমারই মতো, তুমি সেরকমই হয়ে যাবে যেমনটা তোমার মৃত্যু আসার আগে হওয়ার কথা। আর এটা বলে ইভি ক্রিসের হাতে হুইসেলটা দিয়ে তাকে সেটা তার কাছেই রেখে দিতে বলে। এখন ইভির কথা শুনে ক্রিস এবং অ্যালি দুজনেই ভয় পেয়ে যায়, কারণ তারা তো আগেই তাদের মৃত্যুর ভৌতিক আকৃতি দেখতে শুরু করে দিয়েছিল। এমন অবস্থায় দুজনেই শহরের হাসপাতালে যায়, যেখানে অ্যালি পার্ট টাইম জব করছিল, কারণ সেখানেই মেসনের মৃত্যুর রেকর্ড রাখা আছে। এখন হসপিটালে পৌঁছে
রেকর্ড চেক করে তারা দেখতে পায় যে মেসানের দাঁতের রেকর্ড পরিষ্কারভাবে নির্দেশ করছে যে এটি 40 বছরের বেশি বয়সী কোনো মানুষের, অথচ মেসানের বয়স ছিল মাত্র 17 বছর। এটি দেখে দুজনেই বুঝতে পারে এই হুইসেল সত্যি মানুষকে মেরে ফেলে। মূলত তারা দুজনেই এর কাজ করার পদ্ধতি বুঝে গিয়েছিল, তাই তারা সময় নষ্ট না করে সাথে সাথে হারভেস্ট ফেস্টিভ্যালের উদ্দেশ্যে রওনা হয়ে যায়, যাতে তারা গ্রেস, ডিন এবং রেলকে সতর্ক করতে পারে, কারণ হুইসেলের আওয়াজ এই তিনজনেও শুনেছিল। এদিকে হারভেস্ট ফেস্টিভ্যালের মধ্যে আমরা রেলকে দেখি, যে রিভেঞ্জারের কস্টিউমে ছিল। তখনই তার সঙ্গে গ্রেসের দেখা হয়, যে কিনা ডেভিল কস্টিউমে ছিল এবং সে নোয়ার থেকে ওয়েট কিনছিল। বিষয়টা রেলের মোটেও ভালো লাগে না, তাই সে গ্রেসকে এইসব করতে মানা করে, কিন্তু স্বাভাবিকভাবেই গ্রেস বলে এটা তো নর্মাল জিনিস, এতে কিছুই হয় না। এখন কথায় কথায় রেল এখানে গ্রেসকে পরোক্ষভাবে বলার চেষ্টা করে যে সে গ্রেসকে ভালোবাসে, কিন্তু গ্রেস বলে সে রেলকে পছন্দ তো করে, কিন্তু একজন ভালো বন্ধু হিসাবে। তখনই পিছন থেকে ডিন, যে একজন ড্রাকুলা সেজেছিল, সে গ্রেসকে ডাক দিলে গ্রেস তার কাছে চলে যায়। এরপর গ্রেস এই উৎসবে থাকা হন্টেজ মেজের ভিতরে যাওয়ার কথা বলে। আসলে সে ডিনের সঙ্গে চ্যালেঞ্জও লাগায় এই বলে যে মেজের মাঝখানের বেলটি গ্রেস আগে বাজাবে। ডিন এখানে গ্রেসকে 2 মিনিটের হেড হ্যান্ড দেয় এবং গ্রেস তৎক্ষণাৎ মেজের ভিতরে চলে যায়। ততক্ষণে ফেস্টিভ্যালের মধ্যে ক্রিস ও অ্যালিও পৌঁছে গিয়েছিল, যাদের সঙ্গে আবারও নোয়ার দেখা হয়, যে ক্রিসকে ড্রাগস নিতে বললে আলিয়া তার প্রাইভেট পার্টে আঘাত করে দেয়, যেটার পর তারা চলে যেতে গেলে নোয়া ব্যথায় ছটপট করতে করতে তার ছুরিটা বার করলে ক্রিস ফিরে এসে নোয়ার হাতে আঘাত করে তার থেকে ছুরিটা ছিনিয়ে নিয়ে বলে তার জন্যই একটা বাচ্চা মারা গিয়েছে, কিন্তু নোয়া বিষয়টা অস্বীকার করলে ক্রিস ছুরিটা দিয়ে তার নাকে আঘাত করে সেখান থেকে চলে যায়। এদিকে মেজের ভিতরে গিয়ে গ্রেস বেশ মজাই পাচ্ছিল। মেজের ভিতরে অনেকেই বিভিন্ন ভৌতিক সাজ করে সবাইকে ভয় দেখাচ্ছিল, কিন্তু গ্রেস বেশ কিছুটা ভিতরের দিকে চলে গেলে এক পর্যায়ে সে একজন খুব বৃদ্ধা ভৌতিক মহিলাকে দেখতে পায়, যে গ্রেসের পিছু নিয়েছিল। এতক্ষণে ডিন ও মেজের ভিতরে এসে গ্রেসকে খুঁজতে শুরু করেছিল। তখনই গ্রেস ডিনকে কল করে জানায় যে একজন ভয়ঙ্কর বৃদ্ধা তার পিছু নিয়েছে, ফলে তার খুব ভয় পাচ্ছে, তাই ডিন যেন তাকে খুঁজে বার করে তাকে সাহায্য করে। কথাটা শুনে ডিন এদিক ওদিক ছুটে গ্রেসকে খুঁজতে থাকে। অন্যদিকে বৃদ্ধাটি গ্রেসের পিছু ছাড়ছিল না। আমরা বুঝতে পারি যে এই বৃদ্ধা আসলে গ্রেসেরই ভবিষ্যৎ রূপ, যা নির্দেশ করে যে শেষ বয়সে গ্রেসের হয়তো বার্ধক্যের কারণে মারা যাওয়ার কথা ছিল, কিন্তু সেই অভিশপ্ত হুইসেলের কারণে মৃত্যু এখন তাকে খুঁজে নিয়েছিল। এক পর্যায়ে গ্রেসকে এই ভয়ঙ্কর বৃদ্ধা ঘিরে ফেলে। এমন অবস্থায় গ্রেস পাশেই থাকা একটা কোদাল হাতে তুলে সজোরে বৃদ্ধার মাথায় মারে, কিন্তু এই হামলার আঘাত গ্রেসের নিজের মাথাতেও লেগেছিল। আর এটা দেখে আমরা বুঝতে পারি নিজের ভবিষ্যতের রূপের ওপর যদি হামলা করা হয় তবে আঘাত আসল মানুষটিরও লাগবে। এখন কোনোভাবে নিজেকে সামলে গ্রেস সেখান থেকে পালিয়ে একটা গুপ্ত টানেলের ভিতরে চলে যায়, কিন্তু বৃদ্ধাটি তখনও তার পিছু ছাড়ে না, যে গ্রেসের একদম কাছে চলে এসে তার পায়ে নিজের আঙুল বিঁধিয়ে দেয়, যার ফলে গ্রেস বৃদ্ধ হতে শুরু করে। গ্রেস কোনো মতে পালিয়ে মেসের বেলের কাছে পৌঁছে যায় এবং আমরা দেখতে পাই যে গ্রেস একটি অদ্ভুত অবস্থায় ছিল, যেখানে তার অর্ধেক শরীর বৃদ্ধা এবং অর্ধেক শরীর যুবতী ছিল। গ্রেস বেল বাজাতে এগিয়ে যায়, কিন্তু তখনই সেই ভয়ঙ্কর বৃদ্ধা বেলের উপর থেকে গ্রেসের মুখে এক প্রকার মুখ দিয়ে দেয়, যার ফলে গ্রেস পুরোপুরি বৃদ্ধ হয়ে সেই বৃদ্ধাটির মতোই দেখতে হয়ে যায়। শেষমেশ মারা যাওয়ার মুহূর্তে গ্রেস বেলটা বাজায়, যা ডিন ও বাকিরা শুনতে পেয়ে যায়। ডিন মরিয়া হয়ে গ্রেসকে বাঁচাতে আওয়াজের দিকে এগিয়ে যায়। এদিকে ততক্ষণে মেজের ভিতরে রেল, ক্রিস এবং অ্যালিও চলে এসেছিল, যারা বেলের আওয়াজে অনুসরণ করে সেখানে পৌঁছালে তারা বেলের কাছে গ্রেসের মৃতদেহকে দেখতে পায়, কিন্তু মৃতদেহটি গ্রেসের বৃদ্ধ বয়সের রূপ ছিল, তাই ডিন কোনোভাবেই মানতে চাইছিল না যে এটি গ্রেস। ক্রিস তাকে বোঝায় যে মৃতদেহটি একজন বৃদ্ধ মহিলার হলেও সে তো গ্রেসেরই পোশাক পরেছিল, যার মানে ওটাই আসলে গ্রেস ছিল।
এরপর ক্রিস এবং অ্যালি মিলে ডিন ও রেলকে হুইসেলের বিষয়ে জানায় যে কিভাবে এই হুইসেল মানুষের নির্ধারিত মৃত্যুকে কাছে ডেকে নিয়ে আসে। আর এই অভিশপ্ত হুইসেলের শিকার শুধু মিস্টার ক্রেভেন গ্রেস নয়, তারাও হতে চলেছে, কারণ সেই দিন রাতে তারাও হুইসেলের আওয়াজ শুনেছিল। কথাগুলো জানার পর রেল এখানে ডিনকে দোষারোপ করতে শুরু করে এই বলে যে সেই তো ক্রিসকে হুইসেল বাজানোর চ্যালেঞ্জ দিয়েছিল, যার কারণে আজ এসব হলো। কিন্তু ডিন প্রচণ্ড রেগে যায় যে রেলকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিয়ে বলে সে ভালোভাবেই জানে রেল গ্রেসকে পছন্দ করে, কিন্তু তার মনে রাখা উচিত গ্রেসের মতো মেয়েরা রেলের মতো ছেলেদের মোটেও ভাও দেয় না। কথাটা শুনে রেল প্রচণ্ড আঘাত পায় যে আর এক মুহূর্ত সেখানে না দাঁড়িয়ে সেখান থেকে চলে যায়। এরপর ডিন আবারও ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ করে নিজের বাড়ি যায় এবং জানালা দিয়ে রুমের ভিতরে ঢোকার সাথে সাথে সেও নিজের মৃত্যুকে দেখতে শুরু করে। ডিনের সেই ভয়ঙ্কর রূপ খুব খারাপভাবে আহত দেখাচ্ছিল, যা নির্দেশ করে যে তার ভাগ্যে ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ দুর্ঘটনার ফলে মৃত্যু লেখা আছে, যা এখন সময়ের আগেই ঘটবে। অন্যদিকে আমরা রেলকেও তার বাড়ির ছাদে মন খারাপ করে বসে থাকতে দেখি। তখনই তার মনে হতে থাকে যেন রক্তের বৃষ্টি হচ্ছে। তারপর রেল কিছু দৃশ্য দেখতে পায় যা নির্দেশ করে যে রেলের ভাগ্যে কারখানার গ্রাইন্ডার মেশিনে পিষ্ট হয়ে মারা যাবার কথা লেখা আছে এবং তার এই মৃত্যু সময়ের বেশ আগেই আসতে চলেছে। একই সময় রুমের মধ্যে ক্রিস এবং অ্যালির কথাবার্তার দরুন ক্রিস অ্যালিকে তার অতীতের বিষয়ে জানায় এবং আমরা দর্শক হিসাবে বুঝতে পারি যে ক্রিস একসময় ড্রাগসে আসক্ত ছিল, ফলে একবার সে ওভারডোজ করে ফেলেছিল এবং তখন ক্রিসের বাবা তাকে হাসপাতালে নিয়ে যাচ্ছিলেন। রাস্তাতেই তাদের গাড়ির দুর্ঘটনা হয়, যাতে ক্রিসের বাবা আর বাঁচেনি। সেই দিনের ঘটনার পর থেকে ক্রিসের মনে একটাই অনুশোচনা বাসা বেঁধেছিল যে তার ভুলের কারণেই আজ তার বাবা আর এই পৃথিবীতে নেই। আসলে ক্রিসের মনে সবসময় একটা কথাই ঘুরপাক খেতে থাকে, সেই দিনের সেই দুর্ঘটনায় যদি তার বাবার বদলে সে মারা যেত তাহলে হয়তো সেটাই বেশি ন্যায্য হতো। এসব শুনে অ্যালি ক্রিসকে সান্ত্বনা দেয় এবং তারা দুজনে একে অপরের অনেক কাছাকাছি চলে এসে অবশেষে ইন্টিমেট হয়। এবার পরের দিন সকালে ক্রিস, অ্যালি এবং রেল ইবির বাড়িতে যায় যাতে তারা ইবিকে জিজ্ঞাসা করতে পারে যে এই হুইসেলের অভিশাপ কিভাবে ভাঙা যায়। কিন্তু বাড়িতে পৌঁছে তারা জানতে পারে ইবির অবস্থা খুবই শোচনীয় ছিল। মানে তিনি তার বিছানায় শুয়েছিলেন, যেখানে তার হার্টবিট ইত্যাদি মনিটর করা হচ্ছিল। সংক্ষেপে ইবি তার শেষ নিঃশ্বাস নিচ্ছিলেন এবং মারা যাওয়ার আগে ইবি এই অভিশাপ ভাঙার একটি উপায় জানান। তিনি বলেন যে যখন মৃত্যু সামনে থাকে তখন যদি শিকার নিজের রক্ত অন্য কারোর গায়ে লাগিয়ে দেয় তবে এই অভিশাপ সেই অন্য মানুষটির উপরে স্থানান্তরিত হয়ে যায়। মানে যার গায়ে রক্ত লাগবে তার উপর অভিশাপ চলে আসবে। আর এটা শুনে দর্শক হিসাবে আমরা বুঝতে পারি সম্ভবত ইভিও এই একই পথ অবলম্বন করেই নিজের জীবন বাঁচিয়েছিলেন। ইভি বলেন যে মৃত্যু কোনো পছন্দ বা বাছাই করার বিষয় নয়, কিন্তু বেঁচে থাকা তো আমাদের হাতেই থাকে। এই কথা বলে ইভি মারা যান এবং আমরা বুঝতে পারি যে তিনি তার জীবনটি নির্ধারিত উপায়ে পুরোপুরিভাবেই বাঁচতে পেরেছিলেন। এখন এখানে একটি মজার বিষয় হলো ইতিমধ্যেই ক্রিসও তার নিজের মৃত্যু দেখতে শুরু করেছিল, যেখানে ক্রিসের মৃত্যু রূপের হাতে ড্রাগসের সিরিঞ্জ ছিল, যা ইঙ্গিত করে যে তার ভাগ্যে ড্রাগস ওভারডোজের কারণে মারা যাওয়া নির্ধারিত আছে। এখন ক্রিস এবং অ্যালির অভিশাপ কাটানোর এই পদ্ধতিটা মোটেও পছন্দ হয় না, কারণ এতে করে অন্য নিরপরাধী কাউকে ফাঁসাতে হবে। কিন্তু রেল এই কাজটি করার জন্য প্রস্তুত ছিল, যেখানে ক্রিস তো এক প্রকার নিজের মৃত্যুকে স্বীকারও করে নিতে শুরু করেছিল, কারণ তার মনে হচ্ছিল যে যখন ওভারডোজের কারণেই মারা যেতে হবে তখন পরে মরার চেয়ে এখনই ঝামেলা চুকিয়ে নেওয়া ভালো। অন্যদিকে আমরা ডিনকে দেখি যে নিজের ঘরে একা বসেছিল। তখনই সে নিজের ভয়ঙ্কর মৃত্যু রূপকে দেখতে পায়। হঠাৎ করে ডিন বাতাসে এমনভাবে ভাসতে থাকে যেন সে গাড়িতে ড্রাইভ করছে। তারপর পুরো দৃশ্যটা এমনভাবে চলতে থাকে যেন গাড়ির দুর্ঘটনা ঘটছে
এতে ডিন শূন্যেই ধীরে ধীরে আহত হতে শুরু করে এবং দেখতেই দেখতে তার অবস্থা এমন হয়ে যায় যেন তার একটা ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটেছে। মানে তার শরীরের হাড় মাংস ফেটে গিয়ে সেটা বাইরে বার হয়ে এসেছিল। এদিকে ডিনের চিৎকার শুনে তার বাবা মা ঘরে ঢুকতেই চোখের সামনে ভেসে ওঠে এক বীভৎস দৃশ্য। নিজের ছেলের এমন ভয়াবহ অবস্থা দেখে তারা রীতিমতো শকে চলে যান। এদিকে রেল একটি বন্দুক নিয়ে গির্জায় যায়, যেখানে সে নোয়ার দিকে বন্দুক তাক করে, কারণ রেল পরিকল্পনা করেছিল যে সে তার অভিশাপ নোয়ার উপরে চাপিয়ে দেবে, যাতে তার জায়গায় নোয়া মারা যায়। এমনিতেই রেলের মতে নোয়া একজন জঘন্য মানুষ ছিল যে বাচ্চাদের ড্রাগসের নেশায় আসক্ত করত। কিন্তু হঠাৎ করেই গির্জার বেল বেজে ওঠায় রেলের মনোযোগ সরে গেলে নোয়া তার উপরে আক্রমণ করে দেয়, ফলে তাদের দুজনের মধ্যে হাতাহাতি হয়ে যায়। কিন্তু শেষমেশ নোয়াই রেলের থেকে বন্দুক ছিনিয়ে নিয়ে তার দিকে বন্দুক তাক করে দেয়। তখনই অদ্ভুতভাবে রেল হাসতে হাসতে বলে যে তার মৃত্যু বন্দুকের গুলিতে লেখা নেই, এবং সত্যিই এমনটাই হয়। মানে যখন নোয়া গুলি চালায় তখন বন্দুক থেকে গুলি বেরায় না। তাই এই সুযোগটাকে কাজে লাগিয়ে রেল নোয়ার উপরে হামলা করে তাকে অজ্ঞান করে দেয়। দৃশ্য পরিবর্তন হয়ে আমাদের ক্রিস ও অ্যালিকে দেখানো হয়, যারা রেলকে খুঁজতে খুঁজতে বাড়ি ফিরে দেখে রেল বাড়িতে নেই, কিন্তু তার রুমের দেওয়ালে থাকা একটা ছবি দেখে এবং তার কমিক বুকের খোলা পাতা দেখে ক্রিসের বুঝতে মোটেও অসুবিধা হয় না যে রেল কোথায় গিয়েছে। আসলে রেল পার্ট টাইমে স্টিল ফ্যাক্টরিতে কাজ করত, তাই নিয়তি অনুযায়ী তাকে ফ্যাক্টরির গ্রাইন্ডিং মেশিনে পিষে শেষ হয়ে যাবার কথা। তাই ক্রিস ও আলিয়া মিলে সেই স্টিল ফ্যাক্টরির উদ্দেশ্যে বেরিয়ে যায়। আর এদিকে নোয়ার যখন জ্ঞান ফেরে তখন সে নিজেকে ওয়েহান স্টিল ফ্যাক্টরির মধ্যে একটি চেয়ারে বাঁধা অবস্থায় পায় এবং তার সামনে দাঁড়িয়েছিল রেল। রেল জানায় যে তার ভাগ্যে এখানকারই মেশিনে পিষ্ট হয়ে মারা যাওয়া লেখা আছে, কিন্তু এখন সে নিজের অভিশাপ নোয়ার উপরে চাপিয়ে দিতে চলেছে। রেল নোয়াকে তার নিজেরই ড্রাগস খাইয়ে দেয়, ফলে নোয়া ভয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করতে শুরু করে। এরপর রেল সেই অভিশপ্ত হুইসেলটি নোয়ার সামনে রাখে। তারপর হঠাৎ করে তার গায়ের লোম খাড়া হয়ে যায়, যা বোঝায় যে তার মৃত্যু এখন তার খুব কাছাকাছি চলে এসেছে। রেল নিজের হাত কেটে রক্ত বার করে, যাতে মৃত্যু কাছাকাছি আসলে সে সেই রক্ত নোয়ার গায়ে লাগিয়ে দিতে পারে। ঠিক তখনই সেখানে ক্রিস এবং অ্যালি চলে আসে, যারা রেলকে এমনটা করতে বাধা দেয়। রেল প্রায় নোয়াকে নিজের রক্ত লাগিয়ে দিতেই যাচ্ছিল, তখনই রেলের কাছে প্রাণ ভিক্ষা চেয়ে নোয়া ক্ষমা চাইতে শুরু করে, যার ফলে রেলের ভেতরের মানবতা জেগে ওঠে আর সে নোয়ার গায়ে রক্ত লাগায় না। এরপর রেল একটা কথা বলে, যেটা ছিল আমাদের প্রত্যেককে একদিন না একদিন মরতেই হবে। কথাটা শুনে সাথে সাথে ক্রিসের একটা বুদ্ধি মাথায় আসে, যেটার দ্বারা এই অভিশাপ থেকে মুক্তি পাওয়া সম্ভব। তাই সে বিষয়টা বাকিদের বলতে যাবে, ঠিক তখনই রেলের শরীর নিজে নিজে এমনভাবে পিষ্ট হতে থাকে যেন সে মেশিনের বড় গ্রাইন্ডারে পড়ে গেছে। ক্রিস এবং অ্যালি তাকে টেনে আনার চেষ্টা করে, কিন্তু এর কোনো প্রভাব পড়ে না। অবশেষে রেলও ভয়ঙ্করভাবে শেষ হয়ে যায়। এই ভয়াবহ দৃশ্য দেখে নোয়া সেখানেই চেয়ার থেকে পড়ে অজ্ঞান হয়ে যায়। ঘটনাটির পর ক্রিস প্রচণ্ড ভেঙে পড়েছিল, কিন্তু অ্যালি কোনোভাবে তাকে সামলে নেয়। এরপর ক্রিস এবং অ্যালি এখান থেকে বেরিয়ে বাইরে আসলে ক্রিস অ্যালিকে বলে, এই অভিশাপ ততক্ষণ পর্যন্ত আছে যতক্ষণ আমরা বেঁচে আছি, কিন্তু যদি আমরা কয়েক সেকেন্ডের জন্য মারা যাই এবং তারপর আবারও বেঁচে উঠি, তাহলে হয়তো এই অভিশাপ ভেঙে যাবে। এই আইডিয়াটা অ্যালির কাছেও সঠিক বলে মনে হয়, তাই এটি কার্যকরী করার জন্য অ্যালি নিজের গাড়িতে থাকা ইনসুলিনের সমস্ত ডোজ নিয়ে কারখানার ইলেকট্রিক রুমে চলে যায়, যেখানে পৌঁছে তারা একটি বাথটাবে জল ভরে তাতে বরফ ভর্তি করে দেয়। আসলে তাদের পরিকল্পনা ছিল যে প্রথমে অ্যালি ক্রিসকে ইনসুলিনের ওভারডোজ দিয়ে জলে ডুবিয়ে দেবে, যাতে তার কার্ডিয়াক অ্যারেস্ট হয়। সাধারণ ভাষায় বলতে গেলে হার্ট অ্যাটাক হওয়া, যেটাতে সে কয়েক সেকেন্ডের জন্য মারা যাবে। তারপর অ্যালি শক দেওয়া মেশিন, যাকে চিকিৎসার পরিভাষায় ডিফাইব্রিলেটর বলা হয়, তা দিয়ে ক্রিসকে শক দেবে, যার ফলে তার হৃদস্পন্দন আবার হয়তো ফিরে আসবে এবং সে বেঁচে যাবে। প্রযুক্তিগতভাবে বলতে গেলে এই প্রক্রিয়ায় ক্রিস মারা গিয়ে আবারও বেঁচে উঠবে, যার ফলে অভিশাপ শেষ হয়ে যাওয়া উচিত। তারপর ক্রিস ও অ্যালির জন্য এই একই কাজই করবে।
এই পুরো প্রক্রিয়া শুরু হয় এবং অ্যালি ঠিক সেইভাবেই করে যেমনভাবে তাদের পরিকল্পনা ছিল। এতে ক্রিস সত্যিই মারা যায়, কিন্তু পরক্ষণেই শক দেওয়ার পরেও সে উঠছিল না। তখন আমাদের ক্রিসের অবচেতন মনকে দেখানো হয়, যেখানে সে নিজেকে ডুবতে থাকা অবস্থায় দেখতে পায় এবং ওপরে সে আসার আলো দেখতে পাচ্ছিল। ক্রিস ওই আলো পর্যন্ত যেতে চাইছিল, কিন্তু ক্রিসের মৃত্যুর রূপ তার সাথেই ছিল, যে তাকে ডুবিয়ে দিচ্ছিল যাতে সে মারা যায়। আর যদি দেখা যায়, ক্রিসের মৃত্যুও এরকম এমনভাবেই নির্ধারিত ছিল, যেখানে সে ইঞ্জেকশন নেওয়ার কারণেই মারা যাবে। অ্যালি বারবার ক্রিসকে সিপিআর, মাউথ টু মাউথ সব কিছুই দিচ্ছিল, কিন্তু কোনো কিছুই কাজ করছিল না। এরই সমান্তরালে নোয়ার জ্ঞান ফিরে আসে এবং সে নিজেকে মুক্ত করে সেখানে পড়ে থাকা বন্দুকটি তুলে নেয়। তারপর সে বন্দুক নিয়ে এই জায়গাতেই পৌঁছে যায় এবং নিজেকে ঈশ্বরের দূত বলে দাবি করে অ্যালির উপরে গুলি চালায়। নোয়ার গুলি চালানোর কারণে একটি গুলি অ্যালির গায়ে লাগে এবং অন্য একটি গুলি ডিফাইব্রিলেটর মেশিনে লাগে, যার কারণে অ্যালি আর ক্রিসকে পুনরায় শক দিতে পারে না। অন্যদিকে অ্যালির মৃত্যু তার কাছে আসতে শুরু করেছিল, অর্থাৎ অ্যালির মৃত্যুও নিশ্চিত ছিল। আসলে তার ভাগ্যে এইভাবেই গুলি খেয়ে মারা যাওয়ার কথা ছিল। তখনই ক্রিস তার অবচেতন মনে নিজের এবং অ্যালির ভালোবাসাকে মনে করে নিজের মৃত্যুকে হারিয়ে আলোর দিকে এগিয়ে যায়। এতে যেটা হয় তা হলো, ক্রিস অবশেষে হুঁশে ফিরে আসে, অর্থাৎ সে বেঁচে ওঠে এবং নিজের মৃত্যুকে ঠকিয়ে দেয়। কিন্তু ইতিমধ্যেই অ্যালির মৃত্যু তার খুব কাছাকাছি চলে এসেছিল। প্রকৃতপক্ষে অ্যালি মারা যেতে শুরু করে, কিন্তু তখনই বোকা নোয়া নিজেকে মাসিহা বলে দাবি করে বলতে থাকে যে সে প্রায়শ্চিত্ত করবে এবং সে যিশুর রক্তে রঞ্জিত। নোয়া বন্দুক নিয়ে এগিয়ে আসতে আসতে হঠাৎ করেই সে অ্যালির গড়িয়ে পড়া রক্ত নিজের আঙুলে লাগিয়ে নেয়, যাতে সে প্রকৃতভাবে ব্লাড অফ লাভ বোঝাতে পারে। এমনটা করতেই অ্যালির অভিশাপ তার উপরে স্থানান্তরিত হয়ে যায় এবং অ্যালি একেবারে মরতে মরতে বেঁচে ওঠে। তারপর নোয়া নিজের মৃত্যুর রূপ দেখতে পায়, যা অদ্ভুত, নোংরা এবং মোটা দেখাচ্ছিল, এবং তা নোয়ার দিকেই এগিয়ে আসে। বোকা নোয়া নিজেরই ভুতুড়ে রূপের উপর গুলি চালায় এবং স্বাভাবিকভাবেই বুলেটের ক্ষত নোয়ার নিজের শরীরেও দেখা যায়। নোয়া হামাগুড়ি দিয়ে পালানোর চেষ্টা করে, কিন্তু তার মৃত্যুর রূপ তাকে চেপে ধরে শেষ করে দেয়। এরপর ক্রিস তৎক্ষণাৎ অ্যালিকে সামলায় এবং আমরা এখানে সেই হুইসেলটাকে দেখতে পাই, যেটা ভেঙে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। দৃশ্যটি কাট হয় এবং আমাদের 3 মাস পরের সময়ের ঘটনাকে দেখানো হয়, যেখানে আমরা ক্রিসকে একদম সুস্থ দেখি, অর্থাৎ সে সত্যি অভিশাপ থেকে বেঁচে গেছে। ক্রিস বলেও যে সে সবসময় মৃত্যুকে নিজের শত্রু মনে করত, কিন্তু মৃত্যু এমন এক জিনিস যা সবারই আসবে, তাই যতদিন না আসছে ততদিন নিজের জীবন ভালোভাবে বাঁচা যায়। সিনেমার শেষ দৃশ্যে আমরা অ্যালির হাতেও একটি ট্যাটু দেখতে পাই, যা আমাদের বোঝায় যে অ্যালিও এখন খোলা মনে জীবনযাপন করছে। এখন এদের দুজনের পাশ দিয়ে আশা নেলসন নামে একটি মেয়ে যখন তার লকার খোলে, লকারের ভিতরে সে সেই হুইসেলের বয়ামটি দেখতে পায় এবং এখানেই সিনেমা শেষ হয়ে যায়। এরপর সিনেমার একটি পোস্ট ক্রেডিট সিনও আছে, যেখানে স্কুলের হলে সব বাচ্চারা বসে আছে। শিক্ষিকা বলেন যে আশা নেলসন যে একজন নতুন ছাত্রী, সে এখানে ভায়োলিন বাজাতে চলেছে। আশা স্টেজে আসে এবং সে সবার সামনে সেই অ্যাস্টেক হুইসেলটি বার করে। বিষয়টা লক্ষ্য করে ক্রিস ও অ্যালি তাকে বাধা দেওয়ার চেষ্টা করে, কিন্তু বড্ড দেরি হয়ে গিয়েছিল। ফলে সে পুরো স্কুলের সামনে সেই হুইসেলটি বাজিয়ে দেয় এবং এটি থেকে বের হওয়া আওয়াজ সব বাচ্চারাই শুনে ফেলে, যাদের মধ্যে ক্রিস এবং অ্যালিও ছিল। আর এখানেই পোস্ট ক্রেডিট সিনও শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল হুইসেল সিনেমার সম্পূর্ণ গল্প। একটা সাধারণবাসীকে ঘিরে শুরু হওয়া কৌতূহল যে এত ভয়ঙ্কর পরিণতি ডেকে আনতে পারে, সেটা হয়তো কেউই কল্পনাও করেনি। আর শেষ পর্যন্ত মুভিটা আমাদের একটা কথাই মনে করিয়ে দেয় যে কিছু জিনিসকে না জানাই হয়তো সবচেয়ে বেশি নিরাপদ। যাই হোক, মুভিটা আপনাদের কেমন লাগলো এবং এর শেষটা নিয়ে আপনাদের মতামত কি, সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লেগে থাকলে একটা লাইক করতে ভুলবেন না। আর এমনই আরও দুর্দান্ত হরর মুভির গল্প শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। খুব জলদি দেখা হবে নতুন কোনো রহস্যময় গল্প নিয়ে।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড বাই।